অভিধানে শ্মশানের আরেকটি নাম কি জানেন? প্রেতভূমি। আর এই নাম মিথ্যা নয় কিন্তু। পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। 3.3 হরর FM, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। নমস্কার, 3.3 হরর FM থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক গল্প আগন্তুক। পাঠে আমি সহেলি। আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভিতর গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে। কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতাম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। এবং সেই শ্মশানে সপ্তাহ করবার জন্যে দূর থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন, এমন কোনো প্রমাণই আমরা পাইনি। কিন্তু অধিকাংশ লোক আছেন এখনো সেই কথাই বিশ্বাস করেন। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলা সেই শোরগোল কোনো রকমের সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহতা বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবেন না। কলকাতার শ্মশানগুলোকে তো বাইরে থেকে দেখায় শৌখিন মানুষের বসত বাড়ির মতো। এমনকি সেখানে অমাবস্যার রাত্রির অন্ধকার ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়ানক ঠাঁই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ পরন চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন লণ্ঠন টিম টিম করে জ্বলেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই। বাতাসে বাতাসে জেগে ওঠে মরন্ত রোগীর নাভিশ্বাস, আর তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত গাছপালাগুলো শিউরে কেঁদে ওঠে। থেকে থেকে ভেসে আসে সেই আওয়াজ। গাছের ডালে সামান্য পাখির ডাকও তখন প্রেতের হুঙ্কার। এমনকি নিতান্ত শ্মশান যাত্রীরাও চলে বেড়ায় অপচ্ছায়ার মতো। অন্ধকারে চিতার আগুন লকলক করে ওঠে পিশাচের রক্ত জিহ্বার মতো। এই ছাড়া দূরে আনাচে কানাচে যা কিছু চোখে পড়ে সব ছায়া ছবির মতো। সেখানে হয়তো আটপোড়া দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছেড়ি করছে শ্রীগাল কুকুরের দল। ভেসে আসা তাদের চিৎকারে কেঁপে ওঠে বুক। তারও পরে আরো দূরে, যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে, সেখানেও ছায়ার মতো কারা যেন চলাফেরা করে বেড়াচ্ছে। পার্থিব জগতে ঠাঁই না থাকলেও তারা পৃথিবীর মাটি ত্যাগ করতে রাজি নয়। কখনো অন্ধকার আকাশে ডানা মেলে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো উড়ে বেড়ায় বাদুড়ের দল। মনে হয় এখনই হয়তো ঝাঁপিয়ে পড়বে গলার উপর। অভিধানে শ্মশানের আরেক নাম তাই প্রেতভূমি। এ নাম কিন্তু মিথ্যা নয়। পল্লীগ্রামের শ্মশান দেখলে
প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা মাঠ আর ছোট জঙ্গল, তারপরই নদীর ধারে শ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো। সেদিন কি বিষম গুমট, বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত। ঘরের ভেতরে টেকা দায়। বাড়ির বাইরের রোয়াকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলাম বহু কণ্ঠে চিৎকার, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়ে শ্মশানে যাবার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কানুকেই দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাত্রের কতগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভিতর সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শৃগাল সভার স্বল্পস্থায়ী হট্টগোল। কিন্তু এইসবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝি 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 করে ঝিঝি পোকাদের একটানা আর্তনাদ। বেশ খানিকক্ষণ একলা বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুরেই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন আচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলুম না। কে কে ওখানে? অন্ধকারে মূর্তির চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গভীর ও শুষ্ক স্বরে বললে, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্ত নই, আমি শীতার্ত, শীতে ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহাবিস্ময়ে বলে উঠলুম, বলেন কি মশায়, আপনার শীত করছে, আর এদিকে দারুণ গোমটে সিদ্ধ হয়ে আমরা যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে পড়লে, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে এই দেখুন, কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিল। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া। সে কাতর স্বরে পড়লে, বাড়ির ভেতর চলুন, বাড়ির ভেতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না যে। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরে বজ্রের গর্জন। ইতিমধ্যে কখন যে অন্ধকার আকাশ ভরে পুঞ্জীবিত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই নজরে আসেনি। বোধহয় বৃষ্টি নামতে দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিল। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত অতিথির দিকে। অদ্ভুত, সবই অদ্ভুত। যেমন ঠ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও কোনো মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা গোটা কতক হাড়, কুচকুচে কালো রং, মাথায় বড় বড় বিশৃঙ্খল চুল, মুখের দুই পাশ চুপসে বসে গেছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি! জানি না,
বুকের কাজটা যেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার। থরথর করে কেঁপে উঠে আগন্তুক বললে, উফ, ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা বন্ধ করে দিন, জানলা বন্ধ করে দিন। জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললাম, মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ, হয়েছিল বই কি, শক্ত ব্যামো। সুবিধে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? দেখুন, বেশি কথা বলবার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে, শীত আরো বাড়বে। আমি শীতার্ত, আমি ক্ষুধার্ত। উফ, কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন না মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাত্রি বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। ওহ, শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমের সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনিক রুটি, 2টি সন্দেশ ও 4টি নারকেল নাড়ু। থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে গেলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীরের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। কিন্তু সে যেন আমার কথা শুনতেই পেলে না। আচমকা ফিরে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করল, কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম। সে কি, আপনার খাবার এনেছে যে? না না, আমি আর খাবো না, আর আমি ক্ষুধার্ত নই। শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে। আমি পালাই, পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরেই দুম করে সদর দরজাটা খুলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলাগারুর থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি, আচম্বিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভেতর ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞাসা করল, কে কে আপনারা? তাদের একজন বললে, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ তিষ্ঠতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি। তাহলে আপনাদের সপ্তাহ শেষ হয়েছে? না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। শ্মশানে সব রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড।